আজকে অনেক মজা করে ইলিশ পোলাও রান্না করে দেখাবো আপনাদেরকে। এই রান্নাটা খেতে কিন্তু অনেক অনেক মজার হয়। আর আমি যেভাবে রান্না করি এভাবে যদি আপনারা ফলো করেন, একেবারে আমার মতো করে আপনারা রান্নার টেস্ট আনতে পারবেন। সো আজকে আমি এই ইলিশ পোলাওটা কিভাবে রান্না করব স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশি কথা না বাড়াই, চলেন কিচেনে যাওয়া যাক। আসলে আজকের রান্নাটা কিন্তু অনেক বেশি মজার ছিল। আপনারা প্লিজ একবার হলেও এই রান্নাটা ট্রাই করবেন। আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আমার হাজব্যান্ডও অনেক অনেক বেশি পছন্দ করেছে। রান্নাটা করার জন্য আমি এখানে 8 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। বেশি করে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি, কারণ পেঁয়াজ বেরেস্তা লাগবে আমাদের এই রান্নাটা করার জন্য। এত পেঁয়াজ বেরেস্তা আর কি এই রান্নায় লাগবে না। আমি যদি যখনই পেঁয়াজ বেরেস্তা করি না কেন, তখন আমি একটু বেশি করেই করি, কিছুটা বয়ম ভরে উঠিয়ে রাখার জন্য। প্রথমে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি, ধরতে পারেন 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দেন তেলটা একটু গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 1.5 থেকে 2 কাপের মতো পেঁয়াজ কুচি রয়েছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে যদি আপনারা পেঁয়াজগুলো ভাজেন, এই পেঁয়াজ বেরেস্তা খেতে অনেক বেশি মজার হয় এবং অনেকটা মুচমুচে হয়, কালারটাও ভালো আসে। এখানে আমি নিয়ে নিয়েছি কিশমিশ, পেস্তা বাদাম আর হচ্ছে কাজু বাদাম। এগুলোকে ব্লেন্ড করতে হবে। আর কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি এইভাবে কেটে। আমি ব্লেন্ডারের মধ্যে পেঁয়াজ এবং হচ্ছে বাদাম, কিশমিশ এগুলো দিয়ে দিব। আর এর সাথে আমি একটা টমেটো এভাবে কেটে দিয়ে দিলাম। তো বাদাম কিশমিশও দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে। কালকে একটা আপু আমাকে কমেন্ট করেছিল আমি যেন ইলিশ পোলাও রান্না শেয়ার করি, তার জন্যই আমি রান্নাটা শেয়ার করে দিচ্ছি। আপনারা যে টাইপের রেসিপি আমার কাছে চান জানাতে পারেন। তো সেই টাইপের রেসিপি আমি আস্তে ধীরে দেওয়ার চেষ্টা করব। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, এই ফাঁকে আমি এখানে পানি না দিয়ে দুধ দিয়ে আমি এগুলোকে একটু ব্লেন্ড করে নিব। খুব সুন্দর করে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। দেন এদিকেই কিন্তু ব্রেস্তা অলরেডি ভাজা শেষ হয়ে যাচ্ছে, কালারটাও কিন্তু সুন্দর আসতেছে। আপনারা কিন্তু চিনিটা স্কিপ করবেন না। এখানে আমি এই যে ঘি নিয়ে নিয়েছি। লাস্ট পর্যায়ে এই বেরেস্তার মধ্যে আমি 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, আর কি টেবিল চামচ পরিমাণ। ঘিটা দিলে হয় কি, এই বেরেস্তাটার ঘ্রাণ অনেক বেশি সুন্দর এসে যায়। পেঁয়াজ বেরেস্তা কিন্তু লাল লাল করে ভাজা ডান। এখন এই পর্যায়ে এগুলোকে তুলে নিতে হবে। একটা প্লেট দিয়ে প্লেটের উপরে কিন্তু বাউন্টি টিস্যু পেপার এভাবে বিছিয়ে নিয়ে ওর উপরে আমি বেরেস্তাগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এতে করে বেরেস্তার মধ্যে এক্সট্রা যে তেলগুলো থাকে, তেলগুলো টিস্যু পেপার চুষে নেবে। আর হচ্ছে বেরেস্তাগুলো ঝরঝরে মুচমুচে হয়ে যাবে। বেরেস্তার কালারটা কিন্তু সুন্দর এসেছে। কিছুক্ষণ পরে ঝরঝরে হওয়ার পরে কালারটা কিন্তু আরও বেশি ভালো এসে যায়। তার জন্য আপনারা হালকা একটু কাঁচা থাকতে থাকতে তুলে নেবেন। এখানে কিন্তু আমি এই যে পেস্ট করে নিয়েছি যেগুলো দিয়েছিলাম সেগুলোর। এখন এগুলো আমি এই যে যেই বেরেস্তা ভাজা তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা খুব সুন্দর করে এই তেলের সাথে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু খেতে অনেক দারুণ টেস্ট হবে। আর আপনারা চেষ্টা করবেন বেরেস্তা ভাজা তেলটাই দেওয়ার জন্য। আমি এখানে রেডিমেড যেই আদা রসুন কিনতে পাওয়া যায় সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে নিজেরা পেস্ট করেও দিতে পারেন, এতে করে আরও বেশি ভালো হবে। এখন আমাদের আরও একটা পেস্ট তৈরি করতে হবে। তার জন্য এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখানে টক দইটা যদি ফুল ক্রিম হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়, আর না হলেও প্রবলেম নেই। আপনারা কিন্তু এই রান্নাটাতে গুঁড়া দুধ ইউজ করতে পারবেন। এখানে আমি টমেটো কেচাপও দিয়ে দিলাম কিছুটা, এবং দিয়ে দিচ্ছি ওই যে বেরেস্তা করে রেখেছিলাম কিছুটা, সেই বেরেস্তা। এখন দিচ্ছি কাসুন্দি। এটা হচ্ছে রাঁধুনির কাসুন্দি। কাসুন্দির পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিলাম। দেন এখন এগুলো কিন্তু একটু পেস্ট করে নিতে হবে। আমি আজকে কিন্তু এই যে দেখেন রাঁধুনির যেই রোস্টের মশলাটা আছে এখান থেকে কিছু রোস্টের মশলা ইউজ করতেছি। আমি কিন্তু পুরোটা দিচ্ছি না, এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবং এই যে যেই লাল মরিচের গুঁড়া হয়ে থাকে এটা কিন্তু এক্সট্রা ঝাল না, কাশ্মীরি যে পাউডারটা হয়ে থাকে সেটা।
দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ এবং দিলাম পরিমাণ মতো লবণ। এখন এগুলোকে খুব সুন্দর করে তেলের উপরে একটু ভেজে নিব। আগে থেকেই কিন্তু আমি কোনো পানি অ্যাড করছি না, জাস্ট তেলের উপরেই ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু কালারটা অনেক সুন্দর এসে যায়। কিছু কিছু আপুরা বলেন যে রান্নার কালার সুন্দর আসে না, তাদেরকে বলবো এইভাবে যদি আপনারা মরিচের গুঁড়া মশলাগুলো হালকা তেলের উপরে ভেজে নেন তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর এসে যায়। এখন আমি এই যে মিশ্রণগুলো দিয়েছিলাম এগুলো সুন্দর করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটা কিন্তু পরে ইউজ করতে হবে, আগে মশলাগুলো সুন্দর করে ভেজে নিই। মশলাগুলো আমি অনেক সময় নিয়ে ভাজতেছি, কোনো রকম পানি না দিয়ে একটু সময় নিয়ে ভাজলে এই রান্নাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আপনারাও একটু সময় নিয়ে এগুলোকে ভাজা ভাজা করে নেবেন, তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। কিছুক্ষণ আগে যে পেস্ট তৈরি করেছিলাম সেটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে আরও একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চেষ্টা করবেন পুরো মশলাটা কষানোর পরে এটা দেওয়ার জন্য, না হলে কিন্তু রাঁধুনির যে কাসুন্দিটা ওটা তিতো হয়ে যাবে। এটা একটু লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন। দেন হালকা পাতলা একটু নেড়ে চেড়ে আর একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ ডানো দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, অনেক বেশি দিতে যাবেন না, তাহলে বেশি ক্রিম ক্রিম হয়ে যাবে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম মশলাটাকে একটু ভালো করে কষানোর জন্য। পানিটা দেখেন কমে এসেছে এবং মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ইলিশ মাছগুলো। আপনারা চাইলে এই মাছগুলো হালকা একটু আগে থেকে তেলে ভেজে নিতে পারেন, তাহলে হচ্ছে মাছগুলো ভাঙার কোনো চান্স থাকবে না। আর যদি না ভেজে রান্না করতে চান তাহলে খুব সাবধানতার সাথে এই রান্নাটা করতে হবে। ইলিশ মাছ কিন্তু অনেক বেশি সফট নরম হয়ে থাকে, এক্ষেত্রে বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে। যেহেতু মশলা টশলা সুন্দর করে কষানো শেষ, এখন আর চুলার জালটা হাই হিটে করে দিব না। এখন হচ্ছে মিডিয়াম লো করে করে আস্তে ধীরে এই রান্নাটা করে নিব। খেয়াল রাখতে হবে যেন মশলাটা নিচে থেকে লেগে না যায়। এখন এর মধ্যে আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে এই রান্নার ফ্লেভারটা অনেক ভালো ছড়াবে। তবে আপনারা মরিচ মানে ঝালের পরিমাণ যদি বেশি খেতে না পারেন তাহলে এত বেশি বেশি দেওয়ার দরকার নেই। তারপরে এর মধ্যে আমি অল্প কিছু বেরেস্তা দিয়ে দিলাম। বেশি করে বেরেস্তা ভেজে রাখার কারণ একটাই, রান্নাটার কয়েকটা ধাপে ধাপে কিন্তু বেরেস্তা ইউজ করতে হবে। তো মাছগুলো উঠিয়ে নিয়েছি একটা পাত্রে। মাছগুলো যদি থাকতো তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকতো, তার জন্য। এখন আমি যেটা করব, এর উপরে কিছু মশলাও এইভাবে উঠিয়ে রাখলাম। আরেকটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, এর মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আর তেলটা যদি একসাথে দেন তাহলে বেশি ভালো হয়। আপনারা চাইলে পুরোটা ঘিও ইউজ করতে পারেন, তবে ঘিটা দিবেন। এখন আমি পরিষ্কার করে রাখা চাল এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো হচ্ছে চিনি গুঁড়া পোলাওর চাল। দিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে গোটা মানে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখন এই ঘি আর তেলের সাথে চালগুলো একটু ঝরঝরা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, এতে করে কিন্তু ভাতগুলো ঝরঝরা হবে। আর আপনারা যদি ডাইরেক্ট মশলার মধ্যে দিয়ে দিতেন তাহলে কিন্তু ভাতগুলো ঝরঝরা হতো না। তো যাই হোক, চালগুলো সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যতগুলো চাল তার থেকে ডাবল দিতে হয়, কিন্তু আমি 1 কাপ কম দিয়েছি। যদি 1 কাপ কম দেওয়া হয় তাহলে আর গলে যাওয়ার চান্স থাকে না। এখন এর মধ্যে বেশি করে আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম আর কিছু এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি পরিমাণে একটু বেশি বেশি রান্না করতেছি, তার জন্য সব কিছু বেশি বেশি দেওয়া লাগতেছে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণও দিয়ে দিলাম। লবণটা বুঝে শুনে দিবেন আপনাদের রাইস অনুযায়ী। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এটা সুন্দর করে রান্না করে নিতে হবে। এখন এর মধ্যে আমি কিছু এই যে মশলা আছে না, যেটা কষিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে এই রাইসটা খেতে কিন্তু অনেক মজার হবে। আপনারাও কিন্তু একই টিপস ফলো করবেন। দেন নেড়ে চেড়ে সুন্দর করে একটা লিড দিয়ে ঢেকে রান্নাটা ডান করলাম। তারপরে এই যে দেখেন ঝরঝরে রাইস হয়ে গেল। এটা হচ্ছে যে পোলাও রাইসটা সেটা।
এখন আরও কিছু প্রসেসিং আছে। আজকের রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে, কারণ আমি সুন্দর করে ঘি তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম। এখন এর উপর দিয়ে ওই যে যেই মশলাগুলো, সেই মশলাগুলো বিছিয়ে দিব, তারপরে রাইসের সাথে সুন্দর করে মিশিয়ে নিব। এই যে দেখেন, সব মশলাগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এর ভেতরে মাছগুলোও দিয়ে দিতে হবে। আমি আগে মশলাগুলো একটু এই রাইসের সাথে সুন্দর করে মিশিয়ে নেই। যদিও রান্নার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল, আসলে এই রান্নাটা একটু সময় নিয়ে করতে হয়, যার কারণে ভিডিওটা বড় হয়ে গেল। তারপরেও আলহামদুলিল্লাহ আমি সক্ষম হয়েছি পুরো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করলাম। সুন্দর করে মশলাটা রাইসের সাথে মিশিয়ে নিয়ে এখন ওই যে যেই কষানো ইলিশ মাছগুলো, সেগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আরেকটা কথা, ইলিশ মাছটা যখন আমি কষিয়েছিলাম বেশি বেশি মশলা দিয়ে, তখন কিন্তু আমি লবণের পরিমাণ বেশি দেই নাই, যতটুকু মাছের প্রয়োজন ততটুকুই দিয়েছি। তো এখন এই যে মাছগুলো দেওয়ার পরে মাছগুলো সুন্দর করে উপর দিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু এই মাছ সহ এই রাইসগুলো কিছুক্ষণ সময় নিয়ে হালকা জালের মধ্যে টিপ 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 করে দিয়ে ঢেকে রাখতে হবে আধা ঘন্টার জন্য। আপনারা সময়টা কম বেশি করে নিতে পারেন। এখন আমি সামান্য পরিমাণ উপর দিয়ে দিয়ে দিলাম গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো দুধ। এই যে দেখেন, বেশি না আর কি, 1 চামচের মতোই হবে। তো এইভাবে দিয়ে দিয়ে দেন কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন এই টিপসটা যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু এই রেসিপিটা সুন্দর হবে আর অনেক বেশি ফ্লেভার ছড়াবে। সবশেষে আরও কিছুটা ঘি আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। লাস্টে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই রেসিপিটা খুবই সুন্দর হবে, রান্নাটা অনেক মজাদার হবে। একটা লিড দিয়ে আধা ঘন্টার জন্য চুলা ডিপ করে ঢেকে দিয়েছিলাম, সুন্দর একটা ঘ্রাণ ছড়াচ্ছে আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আপনারা এই যে এইভাবে গরম গরম পরিবেশন করতে পারবেন। খুবই মজাদার একটা রান্না, একবার হলেও ট্রাই করবেন। আশা করছি সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা কিন্তু বিরিয়ানি তেহারির থেকে কম কিছু না, বরঞ্চ অনেক মজার একটা রেসিপি। রাইসটা যখন উঠাচ্ছিলাম মনে হচ্ছিল যে ইলিশ মাছের ঘ্রাণে পুরো ঘরটা ভরে গেছে। এই তো এই যে রাইসটা রেডি। এখন আমরা খাবো কি, ইলিশ পোলাও। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলো। আপু কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি লিমা এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আজকের মতো বিদায় নেই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।